আমি ডাক্তার ফ্লোরিডা রহমান, বিভাগীয় প্রধান রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি এবং ইনফার্টিলিটি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ এবং চিফ কনসালটেন্ট ও মেডিকেল ডিরেক্টর লুমিনা আইভিএফ। আপনাদের সবাইকে এই সেপ্টেম্বর মাসে জানাই স্বাগতম। আপনি কি জানেন যে সেপ্টেম্বর মাস পিসিওএস মানে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের অ্যাওয়ারনেস মাস, মানে সচেতনতামূলক মাস। আমরা সচেতনতা কেন বলেছি? পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এমন একটা অসুখ, যে অসুখটা আসলে 70 থেকে 80% ক্ষেত্রে প্রায় আনডায়াগনোজড বা রোগটা ধরাই পড়ে না। আর সারা পৃথিবীতে এর প্রিভ্যালেন্স বা প্রায় 7 থেকে 13% মহিলার মধ্যে পাওয়া যায় এটা প্রিভ্যালেন্স। আর রিপ্রোডাক্টিভ এজে এটা 15 থেকে 20%। তো এই যদি হয় পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের একটা সমস্যা এত প্রকট যে সারা পৃথিবীতে 7 থেকে 13% নারী এই অসুখে ভুগছেন, তাহলে বুঝতে হবে যে এই অসুখটা আগে শনাক্ত করা কত জরুরি। সেই জন্যই আসলে এই সচেতনতার মাসটার উদ্ভব হয়েছে। তো পলিসিস্টিক ওভারি সিনড্রোম, এটাতে কি কি সমস্যা হয়? প্রথমত সমস্যা হচ্ছে অনিয়মিত ঋতুস্রাব বা দেরিতে ঋতুস্রাব। তারপরে হয় তার সাথে হচ্ছে অ্যানোভুলেশন বা ডিম্বাণু তৈরি না হওয়া, হাইপার অ্যান্ড্রোজেনিজম, পুরুষ হরমোনের জনিত কারণে অবাঞ্ছিত লোম বা ব্রণ অথবা কালো দাগ, এইসব দাগগুলা বেড়ে যাওয়া। যদি আমরা তাদের ট্রান্সভ্যাজিনাল সোনোগ্রাফি বা আল্ট্রাসোনোগ্রাফি করি, তাহলে দেখা যায় যে ওদের ওভারিগুলা অনেক বড় হয়। ওভারিয়ান ভলিউম হচ্ছে 10 সেন্টিমিটার কিউবের বেশি হয়। ওভারিতে এখনকার যে ট্রান্সভ্যাজিনাল সোনোগ্রাফি, সেটাতে দেখা যায় যে ওভারিতে সিস্ট, যেটা সাইজ হচ্ছে 2 to 9 মিলিমিটার, যেটা আসলে সিস্ট না, ডিম্বাণুগুলার ভিতরে এই হরমোনের ইমব্যালেন্সের জন্য পানি জমে ওটা সিস্টের মতো দেখা যায়। সেটা প্রায় 15 থেকে 25টা থাকতে পারে। আর ওখানকার স্ট্রমা মানে ওভারিতে বাইরের যে অংশে ডিম্বাণুগুলো থাকে তার ভিতরে যে স্ট্রমা থাকে, ভিতরের অংশটাকে স্ট্রমা বলা হয়। স্ট্রমাটা খুব থিক বা মোটা হয়। এগুলো হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি বা ট্রান্সভ্যাজিনাল সোনোগ্রাফি। তো আমরা কিভাবে, এই মহিলারা সাধারণত আমাদের কাছে কিভাবে আসেন? সব বয়সের নারীরাই কিন্তু পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে ভুগতে পারেন। তা আমাদের কাছে আসেন, আমার কাছে বিশেষত যাদের বন্ধ্যাত্বের সমস্যা। কেন বন্ধ্যাত্ব হয় এই নারীদের? দেখা যায় যে তাদের ডিম্বাণু অনেক বেশি, কিন্তু তাদের শরীরে হাইপার ইনসুলিনেমিয়া বা ইনসুলিন রেজিস্ট্যান্স, এই জিনিসটা ডেভেলপ করার জন্য হরমোনাল ইমব্যালেন্স হয়। এখানে ইস্ট্রোজেন হরমোন বেশি থাকে, পুরুষ হরমোন বা অ্যান্ড্রোজেন হরমোনও বেশি থাকে, এবং এখানে ঠিকমতো ওভুলেশন হয় না বা ডিম্বাণু নিঃসৃত হয় না, যার ফলে এফএসএইচ, এলএইচ এই হরমোনেরও একটা ইমব্যালেন্স থাকে। এর সাথে অনেকে মোটা বা দ্রুত ওজন বেড়ে যাওয়ার সমস্যা নিয়ে আসেন, অনেকে সাংঘাতিক পরিমাণে অবাঞ্ছিত লোম হচ্ছে এই সমস্যা নিয়ে আসেন, অনেকে শরীরে কালো দাগ হচ্ছে। আবার কম বয়সী মেয়েরাও কিন্তু আসেন, যাদের বয়স 12 থেকে বয়সন্ধি বা 12 থেকে 19 বছরের মেয়েরা, তারা কিন্তু অন্যরকম সমস্যা নিয়ে আসে। কারোর ঋতুস্রাব অনেকদিন পর হয়, কারোর আবার দেখা যায় যে প্রচুর ঋতুস্রাব হচ্ছে, কিন্তু তাদের সাথেও এই ওজন বৃদ্ধির যে সমস্যাটা সেটা থাকতে পারে। অনেকের আবার সাথে থাকে স্থূলতা, একনি সমস্যা, এগুলা। তো আমি যেহেতু বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ, আমি বন্ধ্যাত্ব বিষয়টি নিয়ে বেশি জোর করছি আর কি, যে আপনারা কি সমস্যা নিয়ে আসবেন বা ট্রিটমেন্ট কি হবে। এই অসুখের প্রথমে রোগ ডায়াগনোসিস করার জন্য আমাদের লাগবে একটা আল্ট্রাসোনোগ্রাম। টিভিএস তোলে ভালো হয়, যেহেতু বন্ধ্যাত্ব মানে হচ্ছে বিবাহিত, উনি মাসিকের 2য় 3য় দিনে টিভিএস করবেন, তারপরে হরমোন করবেন এফএসএইচ, এলএইচ, এবং পরবর্তীতে এমএইচ করতে পারেন। আর বন্ধ্যাত্ব থাকলে অবশ্যই স্বামীর সিমেন্টটাও করে নেওয়া উচিত। তো এইগুলা করার পরে দেখা যায় যে ওনাদের এফএসএইচ, এলএইচ হরমোনের রেশিওটা চেঞ্জ হয়ে যায়। আর ওনাদের অ্যান্ড্রোজেন হরমোনও থাকে, অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেন, যেমন ডিহাইড্রোএপিঅ্যান্ড্রোস্টেরন সালফেট, এই হরমোনটাও বেশি থাকতে পারে। এটা ডায়াগনোসিস হয়ে যায়। আর কোনো হরমোনাল সমস্যা নাই এটা বোঝার জন্য আমরা থাইরয়েড হরমোনটাও সাধারণত করে থাকি, প্রোল্যাকটিনও করি অনেক সময়। একটা টিভিএস করলে আমরা মোটামুটি কারণ অনুধাবন করতে পারি। এরপরে তার বিএমআই এর উপরে নির্ভর করে তার সাফল্য, কতখানি তার ট্রিটমেন্টের সফল হবে। তো দেখা যায় যে বিএমআইটাকে আমরা সবসময় স্ট্যান্ডার্ডে রাখতে চাই। তো স্ট্যান্ডার্ড বিএমআই কত? 19 থেকে 25, আর এশিয়ান মহিলাদের জন্য 23। তো কারোর বিএমআই যদি অনেক বেশি থাকে, মানে ওজন এবং তার লম্বা হাইট অনুযায়ী বিএমআই নির্ধারিত হয়, তাহলে বিএমআই কমাতে হবে। বিএমআই কমানোর উপায় হচ্ছে ওয়েট রিডাকশন বাই
ডায়েটিং অ্যান্ড এক্সারসাইজ। ডায়েটিং এর মধ্যে যেই খাবারগুলোতে স্থূলতা বাড়ে বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার, এগুলো আমরা বন্ধ করতে বলি। তার সবজি, ফলমূল, গ্রিন ভেজিটেবলস এইগুলো অনেক বাড়িয়ে দিবে। এর সাথে প্রচুর পরিমাণে প্রোটিন খাবে, যেটা ডিম থেকে আসতে পারে, দুধ থেকে আসতে পারে, ডাল থেকে আসতে পারে, মটর থেকে আসতে পারে। আর এরপরে তার এক্সারসাইজ নিয়মিত ভাবে করতে হবে, কারণ দেখা যায় যে যেই ফ্রি অ্যান্ড্রোজেন বা পুরুষ হরমোনগুলো রক্তে ভাসতে থাকে, ফ্রি থাকে, সেগুলোর জন্যই সিমটম বেশি হয়। কেউ যদি প্রতিদিন 45 মিনিট করে সপ্তাহে অন্তত 5 দিন এক্সারসাইজ করে, মডারেট এক্সারসাইজ, তাহলে কিন্তু তার ফ্রি সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিন গুলো বাড়ে, ফ্রি অ্যান্ড্রোজেনের রিসেপ্টর বাড়ে। রিসেপ্টর বাড়লে সে অ্যান্ড্রোজেন গুলো রিসেপ্টরের সাথে বাইন্ড করে এবং দেখা যায় যে যার ফলে ফ্রি অ্যান্ড্রোজেন কমে যায়। এই জন্য পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম পেশেন্টের কিন্তু ওজন কমানো এবং একই সাথে এক্সারসাইজ করা, যদি নর্মাল ওজনও থাকে, খুবই জরুরি। এবং এরপরে যদি এই ওজন কমানো এক্সারসাইজের পরেও যদি তার না হয়, তখন আমরা তাকে ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ দিতে পারি। ওভুলেশন ইন্ডাকশন ড্রাগের মধ্যে মেইনলি লেট্রোজোল ব্যবহার করা যায় ওজনের সাথে নির্ভর করে, বা আগের রেসপন্স দেখে আমরা লেট্রোজোল দেই। লেট্রোজোল যদি কাজ না হয় 3 থেকে 6 মাস, তখন আমরা তার সাথে আবার লেট্রোজোল যদি আমরা 6 মাসের বেশি দিতে চাই, যদি পেশেন্টের বয়স কম হয়, তাহলে আমরা 6 মাস থেকে 1 বছর পর্যন্ত দিতে পারি মনিটরিং করে। এবং সাথে যদি কাজ না হয়, 3 মাসের পরেও কাজ না হয়, তখন আমরা সাথে মেটফর্মিন যুক্ত করতে পারি, মায়োঅ্যানেসিটল যুক্ত করতে পারি, বা আরো অন্যান্য অনেক ওষুধ আছে, সেগুলো যুক্ত করতে পারি। আর যদি তার এইটাতেও কাজ না হয়, তখন আমরা গোনাডোট্রপিন যুক্ত করতে পারি। কারোর যদি পুরুষজনিত কোনো সমস্যা থাকে, অলিগোস্টেনোজুসপারমিয়া বা স্টেনোজুসপারমিয়া, সেক্ষেত্রে আমরা গোনাডোট্রপিন দিয়ে সাথে আইউআই করতে পারি। আর কারোর ওজন সঠিক থাকার পরেও যদি এমএইচ না কমে, এলএইচ না কমে, সেই রোগীদের আমরা কিন্তু ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং করতে পারি। এবং দেখা যায় যে সব রোগীরাই, প্রায় 90% রোগী এইসব ওষুধে বা এসব ট্রিটমেন্টে সফলতা লাভ করেন। এবং দেখা যায় 10% রোগী কিন্তু এসব ট্রিটমেন্টেও তারা সঠিকভাবে রেসপন্স করেন না বা তাদের কাজ হয় না। সেই সব ক্ষেত্রে আমাদের দেখা যায় ওই পেশেন্টদেরকে আইভিএফ লাগে। তবে এই পেশেন্টদের, পলিসিস্টিক ওভারিয়ান রোগীর আইভিএফ এও সফলতা অনেক বেশি, অন্যান্য রোগীদের চেয়ে বেশি, প্রায় 40%। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই সচেতনতার উদ্দেশ্যই যে আমি যদি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এই রোগটাকে আগে বুঝতে পারি এবং আগেই এটার প্রতিরোধ করার চেষ্টা করি, ওজন কমিয়ে নিয়মিত ব্যায়াম করে, স্ট্যান্ডার্ড বডি ওয়েট মেনটেন করে, তাহলে কিন্তু এই রোগ থেকে বন্ধ্যাত্ব হওয়ার সম্ভাবনা থাকে না। আশা করি সবাই এই বিষয়টি খেয়াল রাখবেন এবং নিজের বডি ইন্ডেক্স, যেটা মেটাবলিক ইন্ডেক্স, সেটাকে নিয়ন্ত্রিত রাখবেন। ধন্যবাদ।